গাইজ দেখতে পাচ্ছেন দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করার সাথে সাথে কিন্তু জনগণ তাদেরকে গণতোলাই দিচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। দিকে রাতে সারা দেশে তাণ্ডব চালালো আওয়ামী লীগ। গণপিটুনি খেয়ে ক্ষমতা ছাড়লেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ। মহা বিপদে পড়লেন ডক্টর ইউনূস। হঠাৎ করে একই ঘোষণা দিলেন সমন্বয়করা। বিস্তারিত দেখতে থাকুন। পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। সবাই মোটামুটি এটা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন, কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন, সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল। আর কিংস পার্টি বলেন, যেটাই বলেন, সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা, সারা বাংলাদেশে নিজেদের প্রচার প্রচারণা ঠিক রাখা, এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে। এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবং সে সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে পুরো বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন, মানে ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ কি এটা বুঝতে পারছে যে এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই মাত্র উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করে গণধোলাই খেলেন পাবলিকের হাতে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি এই দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করে গণধোলাই খেলেন? এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করে গণধোলাই খেলেন, এটা সত্য নাকি গুজব ছিল। আরেকটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। সবাই মোটামুটি এটা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন, তিনি একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন। আকার ইঙ্গিতে তিনি সেটি বলেছেন এবং বলেছেন যে তিনি তার পদে থেকে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না, তিনি পদত্যাগ করেই যোগ দেবেন। আর সেটা কবে? অনেকে বলছেন যে এই যে সপ্তাহটা আসছে এটাই হচ্ছে উনি পদত্যাগ করবেন। মোটামুটি সব প্রস্তুতি তিনি নিচ্ছেন, এমনটাই ধারণা। কেননা এখন যে সংলাপ শুরু হয়েছে, সেখানে বিএনপি বিশেষ করে তাদের একটা মূল বিষয় হচ্ছে যে সরকারে থেকে কয়েকজন তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে, তৎপরতা চালাচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের উত্তর হিসেবে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করবেন। তারপরে বলা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে আসিফ এবং মাহফুজ আলম, আরও যে দুইজন আছেন, তারাও হয়তো পর্যায়ক্রমে পদত্যাগ করবেন। তারপরেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে যে তারা তো আসলে ক্ষমতায় থেকেই দল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, এই বিতর্ক তো আছেই। তারপর জ্যাক নাহিদ ইসলাম মোটামুটি বলছেন যে বেসরকারি একটা টেলিভিশনে, সম্ভবত ৭১ টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তার মানে শুধু তিনি না, তিনি সহ বাকি দুইজন তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ভালো, এটা তাদের একটা ডেডিকেশন হবে যে তারা ক্ষমতার লোভ করেন না, সুতরাং এটাও একটা প্রমাণ। আর নতুন একটা চ্যালেঞ্জ যে ছাত্রদের নিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা, তারাই আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এটা সত্য। পেছনে জামাত থাকুক, বিএনপি থাকুক, যাই থাকুক না কেন, মূল লিডার হিসেবে বা
একেবারে ঘোষণা দিয়েছে, একেবারে প্রতিষ্ঠিত হিসাবে একেবারে সম্মুখ সারিতে তারাই ছিলেন। পেছনে হয়তো অনেক রাজনৈতিক শক্তি ছিল, সেখানে হয়তো বিএনপির সংখ্যাটা বেশি ছিল, জামাতের সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এই আন্দোলনের পতন আন্দোলনের সূচনা ছাত্ররা করেছে এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হলো ইতিহাসের অংশ। তারা ইতিহাসের অংশ হয়ে গেছেন, এটা হলো বাস্তবতা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে দানা বাঁধা আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করে জাতীয় নাগরিক কমিটি। তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল, আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসে। তবে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন তাদের যে গ্রহণযোগ্যতা ছিল, তাদের যে ভাবমূর্তি ছিল, সময়ের ব্যবধানে 6 মাসের ব্যবধানে কিছুটা সেখানে টান পড়েছে বা ভাটা পড়েছে। বলবো না যে পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন নতুন রাজনৈতিক দল গঠন করে তারা যদি আবার সেই যুগোপযোগী রাজনীতি করতে পারে, সেখানে যদি উগ্রতা না থাকে, তারা বলছে যে এটা মধ্যপন্থার একটা দল হবে। কিন্তু তাদের যদি কার্যক্রমে উগ্রতা দেখা যায়, ভাঙচুর, জ্বালাও পোড়াও বা কোনো আওয়ামী লীগের বিরোধিতা ঠিক আছে, কিন্তু এমন অগণতান্ত্রিক আচরণটা যদি তাদের ভিতরে প্রতিফলিত হয়, উগ্রতা, তাহলে কিন্তু তাদের অবস্থানটা ক্ষুণ্ণ হবে। বিশেষ করে 32 নম্বরের ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণ তারা ধাক্কা খেয়েছে। আর একটি দুর্ঘটনা তো গাজীপুরে ঘটেছে, এটা বাস্তবতা। বিভিন্ন জায়গায় এই ছাত্র শক্তির অংশরা যেভাবে ইউএনওকে বাধাগ্রস্ত করছে, হাসপাতাল, তারপরে বিচারালয়, পুলিশ, এগুলো কিন্তু ধাক্কা খেয়েছে। গত 6 মাসে আরও ভালো ভাবমূর্তি গড়ার চেয়ে সেই ভাবমূর্তিতে বেশ কিছু আচরণ লেগেছে। তো এখন রাজনৈতিক দল গঠনের পর নিশ্চয়ই তাদের কাছে অন্য রাজনীতির থেকেও তাদের একটা আলাদাভাবে দেখবে এবং তারা সরকার প্রশাসনের কোনো সমর্থন এবং সহযোগিতা ছাড়াই অন্য রাজনৈতিক দল যেভাবে কাজ করে সেইভাবে যদি তারা কাজ করে, নিশ্চয়ই জনগণ সেটাকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের আপনার একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, কিংবা তিনি পদত্যাগ করে ফেললেন। হঠাৎ করে তিনি পদত্যাগ কেন করলেন? অনেকে হয়তোবা এই বিষয়টা গেস করতে পারছেন যে তিনি আসলে পদত্যাগটা কেন করছেন। তার পদত্যাগের আপনার যে মেন উদ্দেশ্যটা সেটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটি বা আপনার তাদের দলের যে এরকম একটা নাম, এখন সক্রিয়ভাবে তারা মাঠে নামতে চাচ্ছে এবং তারা কি আপনার এমপি ইলেকশন করবে, তাদের নিজেদের সরকার গঠিত করার জন্যই আপনার এখন মাঠে ঘাটে কিংবা গ্রামগঞ্জে আপনার প্রতিটি ডিস্ট্রিক্টে আনাচে কানাচে সক্রিয়ভাবে নিজের কিংবা নিজ শরীরে খাটতে হবে নিজেদের দলের জন্য কিংবা দেশের জন্য। মানে এইরকম একটা মন্তব্য রাখে উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা আন্দোলন করে যে কুঠানা মেধার উদ্দেশ্যে। এখন তারা নিজেরাই কি সরকার গঠিত করতে যাচ্ছে, কিংবা এই পদ থেকে পদত্যাগ করে তারা যাতে আপনার সক্রিয়ভাবে সশরীরে মাঠে ঘাটে খেটে তারা যাতে জনগণের ম্যান্ডেট কালেক্ট করতে পারে, এটার জন্যই কি তারা আপনার এখন কি পদ থেকে সরে আসতেছে। আমার আসলে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা এই কথাটার উত্তর দিয়ে যাবেন আশা করি, আই হোপ। সেটি হচ্ছে তারা ভাই আন্দোলন করছে কুঠানা মেধার উদ্দেশ্যে। তাহলে বর্তমান আপনারা একটাবার কল্পনা করেন যে তাদের আসলে কতটা ক্ষমতা লোভ পেয়ে বসছে, কিংবা টাকার লোভ, বাড়িগাড়ির লোভ, কিংবা আপনার
পুলিশ প্রশাসনের যে একটা গার্ড, কিংবা যেখানে সেখানে গেলে যে আপনার একটা মানে একটা অন্য লেভেলের একটা সম্মান, মানে তিনি সরকারের একটা আপনার অমুক একটা পদ পদবিতে আছে, এগুলা কি হাত ছাড়া করা যাবে? অন্যদিকে বাংলাদেশে বৈষম্য বিরোধী যারা নাকি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, প্রত্যেকটা মানুষ হসপিটালে প্রতিনিয়ত চিকিৎসার অভাবে, অর্থের অভাবে, কিংবা আপনার উন্নত মানের চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কি কাতরাচ্ছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়তেছে। ওই দিকে কোনো তাদের লক্ষ্য নাই, কিংবা কোনো প্রকার কোনো খেয়াল নাই। আর এরা বর্তমান নিজেদের দল গঠিত করার জন্য, কিংবা নিজেদেরকে সরকারি চেয়ারে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সশরীরে মাঠে ঘাটে রাজনীতি করার জন্য তারা সক্রিয়ভাবে কি নেমে পড়বে, কিংবা ঝাঁপিয়ে পড়বে, অনেকটা আপনার হিংস্র মনে করেন প্রাণীর মতো বলতেই পারেন আপনি। এভাবে যদি বলি ভাই খারাপ হবে না। তাহলে তোমাদের বৈষম্যটা আসলে থাকলো কোথায়? তোমাদের আন্দোলনটা আসলে থাকলো কোথায়? জনগণ কি বুঝছেন? আমি জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই। এরা যদি দল গঠিত করে, আর এরা যদি আপনার নিজেরা সরকার প্রতিষ্ঠিত মানে বাই এনি চান্স সাফল্য পেয়ে যায়, এক্সাম্পল যদি পেয়ে যায়, আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ কি ভালো থাকবে? আর যারা নাকি এই উপদেষ্টাদের পিছনে, কিংবা তাদের আগে, আমি পিছনে বলবো না, সরি, আপনারা তাদের আগে ছিলেন, আপনারা জীবন দিছেন, সব কিছু দিছেন, অনেকেই শরীরের এক একটা অঙ্গ হারিয়েছেন। কিসের জন্য হারিয়েছেন? কি কোঠা না মেধার উদ্দেশ্যে, তাই নয় কি? আপনারা কি জানতেন? হ্যাঁ, আমি আপনাকে বলতেছি, আপনারা কি জানতেন, কিংবা আপনি কি জানতেন যে তারা নিজেরা সরকার গঠিত করবে, কিংবা তারা বর্তমান ক্ষমতার লোভে এতটা হিংস্র হায়নার মতো হয়ে যাবে? কি ভাবছেন? ভাবেন নাই ভাই, আমরাও কখনো ভাবি নাই। তাহলে তাদের কোঠানা মেধা ছিল একটা মাত্র বাহানা মাত্র। তাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা, বাংলাদেশটাকে লুটপাট করে খেয়ে মনে করেন আপনার পশ্চিমা দেশে পালিয়ে যাওয়া, কিংবা পশ্চিমা দেশে আপনার ঘর বাড়ি করা, মোটো অঙ্কের ব্যাংক ব্যালেন্সকে ভর্তি করা। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কি ভাই, আমি কি খারাপ বললাম? হ্যাঁ, অনেকে হয়তো বা এই কথা বললে ভাই গালাগালি করবেন, করেন ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু সত্যি কথাটা তো ভাই মানতে হবে, কিংবা বুঝতে হবে আপনাকে, তাই না? যেখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ ছিল, কিংবা আপনার এই আবু সাহিদ কন, তারপরে হচ্ছে আপনার মুগ্ধর মতো যারা নাকি বলছে যে পানি লাগবে পানি, তাদের জানের উপর দিয়ে, কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা ছিল, সবার জানের উপর দিয়ে এরা বর্তমান সরকার গঠিত করতেছে। যেদিকে বর্তমান প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আপনারই সন্তান, কিংবা আপনারই প্রতিবেশীর কোনো এক যুবক, কিংবা কোনো এক নারী, প্রতিনিয়ত। আর এরা বর্তমান সরকার গঠিত করতেছে, যেখানে চিকিৎসার অভাবে তাকে বা তাদেরকে উন্নত মানের চিকিৎসা দেওয়া দরকার, যদি বিদেশে পাঠানো দরকার হয় সেটা করবে তারা। এটা না করে তারা নিজেরা সরকার গঠিত করতেছে। আপনি বুঝতেছেন যেখানে বাংলাদেশের এই অবস্থা, যেখানে বাংলাদেশের মানুষ বর্তমান খেতে পারতেছে না, আর তারা বর্তমান কত টাকা ইনভেস্ট করে তারা এগুলো নষ্ট করতেছে, আপনি কল্পনা করতে পারেন? এখন কি আমরা বলবো না যে জুলাই মাসে কিংবা আগস্ট মাসে এরা যত অরাজকতা সৃষ্টি চালাইছে রে ভাই, সমস্ত কিছুর পিছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল, শেখ হাসিনাকে পতন করে আমরা নিজেরা সরকার চেয়ারটা দখল করব। কি ছিল না বলেন? ছিল কি না? যদি নাই থাকতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না, দেখতে হতো না রে ভাই। আরে ভাই, এর জন্য তো বলি যে যখন নাকি আন্দোলন শুরু হয় তখন তারা কেন আপনার সামনে ছিল না, মানে আন্দোলনের সামনে কেন তারা ছিল না? কেন ছিল না? সাধারণ শিক্ষার্থীদের মনে করেন ঠেলে দিছে মনে করেন পুলিশের সামনে, কিংবা আপনার জনগণের সামনে। কেন তারা সামনে যায় নাই? কেন তারা মুখামুখি হয় নাই? কারণ জানে আমরা তো অন্যতম মাস্টার মাইন্ড, কারণ আমরা তো লুটপাট করে খেতে আসছি। অতএব সাধারণ শিক্ষার্থীদের কিংবা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে আমাদের কি খেতে হবে, বাঁচতে হবে। বুঝেন নাই? বাঁচতে হবে।
বর্তমান এরা বা এদের একটাই উদ্দেশ্য, সরকার গঠিত করব, আর যে বা যারা মারা গেছে কিংবা হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে, আমার কি চ্যাটার বাল, যে মারা গেছে হের গেছে, আমার কি? আমার তো বাপ মারা যায় নাই, আমার তো ভাই মারা যায় নাই, আমার তো কিছু হয় নাই, আমার পরিবার তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, অতএব আমার তো কোনো সমস্যা নাই রে ভাই। আমার এই ভিডিওটার উদ্দেশ্য একটাই, যে এরা যখন নাকি সক্রিয়ভাবে মাঠে নামবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট একটাই, যারা নাকি সাধারণ জনগণ আছেন, আপনাদের এলাকায় যদি ভোট চেতে যায় বা চাওয়ার জন্য যায়, বা তাদের যে দলটা এটাকে যদি পরিচিত করতে চায়, আপনাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এই জুলাই মাসে কিংবা আগস্ট মাসের মতো আর ভুল করবেন না, কিংবা এদের পিছনে আর যাবেন না। মনে রাখবেন যে এরা যদি মানে এই যারা নাকি বর্তমান চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এদেরকে যদি ইগনোর করতে পারে, তাহলে আপনি কোনো চ্যাটের ভালো নয় তাদের কাছে। সরি গাইস, আমাকে এইভাবে বলতে হলো। আপনি কি কোনো কিছুই না এদের কাছে, আপনাকে শুধুমাত্র ব্যবহার করবে, আপনার হাত ধরে কিভাবে আপনার আশেপাশে বা আপনার গ্রাম অঞ্চলে কিংবা ডিস্ট্রিক্ট পর্যায়ে কিভাবে তাদের ম্যান্ডেট কালেক্ট করবে, কিভাবে তার দলকে আরও একটা অন্য লেভেলের আপনার যাতে প্রতিষ্ঠিত করতে পারে, শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। বিনিময়ে আপনি পাবেন কাঁচকলা। বিশ্বাস করেন, এটা ছাড়া আপনি কিছুই পাবেন না। যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনি জুলাই মাসে যারা নাকি আহত হয়েছে তাদের দিকে আপনার তাকান, যারা নাকি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের দিকে তাকান তাদের দিকে। সব কিছু একদম এইচডি ভাবে ক্লিয়ার আপনারা বা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন আশা করি। তো আমার উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের জনগণ আবেগ থেকে বের হয়ে আপনারা মানে ইটা দেখেন, বাস্তবতাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। আই হোপ যে এরা আসলে বাংলাদেশটাকে কোনোভাবেই শান্তি বা এরা যদি সরকার গঠন করতে পারে বা সংসদে যদি একটা চেয়ারও পায়, কথার কথা, এরা কোনোদিনও ভালো কিছু করতে পারবে না, যেখানে তারা দ্রব্যমূল্যের দাম পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশে অরাজকতা প্রতিনিয়ত এরা চালিয়ে যায় আর নাম দেয় আওয়ামী লীগের। মানে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি প্রতিনিয়ত চলমান কিংবা চালাচ্ছে এরা। আর আমার এটাও সন্দেহ যে ভাই এরা আসলে গ্রাম ভিত্তিক কিংবা ইউনিয়ন ভিত্তিক কোন একটা মেম্বার হওয়ার যোগ্যতা এরা মনে হয় রাখে না। আমার মনে হয় একটা ভোট পাবে কিনা সেটাও সন্দেহ, যদিও পায় তার আত্মীয় স্বজন দিবে, সেটাও দিবে কিনা এটাও সন্দেহ আছে। যে এরা সব শালায় তো মীর জাফর রে ভাই, হ্যাঁ, যেখানে জুলাই মাসে যারা নাকি আহত হয়েছে এদেরকেই দেখে না, আর আমরা কোন। আসসালামু আলাইকুম। এক অদ্ভুত রাষ্ট্রে আমাদের বসবাস। একটা শক্তি যায়, সরকারের অন্য শক্তি আসে, চরিত্রগত কোনো পার্থক্য থাকে না, মানুষের কাছে জবাবদিহিতা কোনো প্রয়োজন পড়ে না, যা ইচ্ছে করে যায় সরকারের দায়িত্বশীলরা। নতুন যে রাজনৈতিক দলটির সমন্বয়, ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে আসার কথা রয়েছে, তার সঙ্গে তো স্পষ্টত সরকারের একাধিক উপদেষ্টা জড়িত। যাই হোক, এগুলো পুরনো কথা, কিন্তু আজকের জন্য অন্তত বিস্ময়কর একটি খবর হলো, বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন। আর কারোর অভিযোগের দরকার নাই, একেবারে খোলামেলাভাবে তিনি কথা বলছেন ড্যাম কেয়ার স্টাইলে। তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে, সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি পদত্যাগ করবেন। তিনি কি বলছেন, সরাসরি তার কথাগুলো কোট করি। তিনি বলছেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল, নেতৃত্ব একটা পর্যায়ে পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে নেতৃত্ব অবশ্যই ছাত্রদের সঙ্গে জনতাও ছিল। এবং সেই ছাত্র নেতৃত্ব যদি আমি ধরে থাকি, তাদের মধ্যে আর সবাই কোথায়? এখন তো গুটি কয়েক ছাত্র সমন্বয়ক তার যা ইচ্ছে তাই করছে। নাহিদ ইসলাম বলছেন, ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না। বাহ, কি সুন্দর কথা, মনে হচ্ছে নতুন কথা উনি আমাদেরকে শোনাচ্ছেন, খুব দামি মূল্যবান কথা স্বীকার করছেন, কিন্তু কাজটি করছেন কোথায়?
সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব। তো করছেন না কেন? মানে যেদিনই জয়েন করবেন ঠিক তার আগ মুহূর্তে পদত্যাগ করবেন কেন? এই মুহূর্তে, এখনই নয়। তিনি তার বক্তব্যে আরো বলছেন, বর্তমানে যেহেতু সরকার একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি, কিন্তু সেটা চলমান রয়েছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি, সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। সরকারে তারা না থাকলে সরকার যেভাবে ঢিমে তালে দেশ চালাচ্ছে নানান বিতর্কিত অবস্থার মধ্য দিয়ে, তারা মনে হচ্ছে সব কিছু ঠিক করে দিয়ে গেছেন। আসলে কি তাই? আসলে তো তারা তাদের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত রয়েছেন। প্রশ্ন হচ্ছে, কিংস পার্টি নিয়ে যে নানান ধরনের জিজ্ঞাসা, মানুষের কৌতূহল, মানুষের আপত্তি ইত্যাদি ইত্যাদি ছিল, তাতে কোনো কিছুই তারা কর্ণপাত করেনি। এখন বিষয়টা ওপেন হয়ে গেছে, ওপেন সিক্রেট নয়, ওপেন হয়ে গেছে একেবারে। তারপরও তারা তাদের পদে রয়েছেন। উপদেষ্টা পদে থেকে মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন জায়গায় থেকে যদি এই ধরনের কথা বলেন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি যাব, সেই মুহূর্তে কেন পদত্যাগ নয়? এবং আর যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা আবার রয়ে যাবেন। অর্থাৎ এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলে আবার হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন, আবার তাদের সহযোগিতা দুজন থেকে যাবেন, নির্বাচনের আগ পর্যন্ত তারা দেখভাল করবেন। কাহিনীর তো শেষ নেই। আবার এই যে মাহফুজ আলম দপ্তরবিহীন উপদেষ্টা, কেউ আজ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেছে, আমি প্রশ্ন তুলেছি অনেক আগেই এরকম আমাদের বক্তব্য বিশ্লেষণে, কিন্তু আমাদের মধ্যে সাংবাদিকরা যারা তাদের নিউজ কাভার করতে যান, সরাসরি কখনো প্রশ্ন করেছেন যে এই 5 মাসে 5.5 মাসে আপনার দ্বারা কি কাজটি হয়েছে, কোন উপদেশ দিয়েছেন, কোন মন্ত্রণালয় সামলেছেন? তিনি তো আছেন মাস্টার মাইন্ড অ্যাপ্লিকেশনের জন্য। তার সব ধরনের মস্তিষ্কজাত যেই উর্বর চিন্তা ভাবনা, এগুলো দিয়ে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ ঘটানো যায়, তার সমস্ত চিন্তা ভাবনা দিয়ে কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায়, সেই কাজটি তো তারা করছেন। এই কাজের জন্য তার জনগণের ট্যাক্সের টাকায় তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। তাদের কথা আর কি বলবো? ডক্টর মোহাম্মদ ইউনূসই যেখানে খোলামেলা বলেন যে আমি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে উৎসাহিত করেছি, তারা ভালো করবে, তারা আমাকে দল করতে বলেছিল, আমি বললাম না তোমরা করো, এই ধরনের নগ্ন কথাবার্তা যখন বলছেন, কারো কাছে তো জবাবদিহিতা করার কিছু নেই, কেউ কৈফিয়ত নেওয়ারও নেই। হয়তো আমাদের মতো কিছু কিছু মানুষ সমালোচনা করছেন, কিন্তু তাদের কিছু যায় আসে না। নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন যে গত 6 মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে, সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারের দায়িত্ব ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করছে। মানে তিনি সময় দিতে পারেননি। অর্থাৎ শুরু থেকেই যে তারা এই দলের সঙ্গে রয়েছে, তাদের নার্সিংয়ে সব কিছু হচ্ছে, আর বিন্দু মাত্র কোনো বিষয় তো বাকি থাকে না বুঝতে মানুষের। এবং ওপেন বলছেন, জানেন যে তাদের কিছু হবে না। জনগণের ভোটে তো আর নির্বাচিত হননি, এসেছেন কোটার ভিত্তিতে উপদেষ্টা হয়ে ছাত্রদের মধ্য থেকে। আর ছাত্রদের মধ্য থেকে বলেও বা লাভ কি? যারা আছেন উপদেষ্টা পরিষদে, তারা কেউ কি কাউকে কোনো প্রকার তোয়াক্কা করেন না, যেমন ইচ্ছা করে যাচ্ছেন। বরং
এই ছাত্র সমন্বয়কদের দিয়ে যদি কোনো নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে, সেখানে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে, বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষ হবে, সেই বিষয়ে তো বিএনপিও প্রশ্ন তুলেছে, যদিও আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম বিষয়গুলো, কিন্তু সেগুলো তো কর্ণপাত করা হচ্ছে না। এখন যেই কাজগুলো চলছে এগুলো আসলে একেবারে লোক দেখানো, টাইম পাস করা। আবার নাহিদ ইসলাম এই কথাও বলেছেন, আর একটা সিগনিফিকেন্ট কথা, যে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে বা নিষিদ্ধ করার বিষয়ে কোনো অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে ছাত্রদের মধ্য থেকেই বেশি, জামাত কিংবা হেফাজতে ইসলামের মতন দলগুলো চাইছে, সেইগুলা নির্বাহী কোনো আদেশে মানে সেই দাবিগুলো পূরণ করা হবে না, এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তার মানে কি সব কিছু সেট আপ করা, যেখানে আওয়ামী লীগের বর্বরতার কথা উল্লেখ করার পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রী, নেতা কিংবা আওয়ামী সরকারের বিভিন্ন এজেন্সির হাতে শত শত মানুষ খুন বা নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা এ সুপারিশও করেছে যে যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয়। নিষিদ্ধ তারা করবেই, এটি তারা প্রকাশ্যে ঘোষণা করছে। কেউ বলছে এখন নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশে, আবার কেউ বলছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। অর্থাৎ সব ধরনের এজেন্ডা নিয়েই তারা বা সামনের দিনগুলো এগোচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই ক্ষমতা তো কম ছিল না অনেকের, সেই ক্ষমতার চর্চাও তারা করেছে অনেক নগ্নভাবে, কিন্তু টিকে থাকতে পারেনি কেউ। এখন যারা ক্ষমতা চর্চা করছেন তাদের কি পরিণতি হবে, এটা কি তারা ভেবে? ভিডিওর হেডলাইন দেখে আপনারা অনেকেই নিশ্চয়ই অবাক হয়েছেন, আমিও অবাক হয়েছি। যে ঘটনার উপর ভিত্তি করে আমি আজকের এই ভিডিওটা করছি, সেই ঘটনাটা জানবার পর আমিও অবাক হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার পতনের 6 মাসও যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার অকার্যকর হয়ে পড়ল। মাত্র 6 মাসের মধ্যে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে এর মধ্যেই, অথচ আমরা জানতে পারিনি। ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেছে, আমরা কেন জানতে পারিনি? সেই আলোচনায় যাব, তার আগে একটা ঘটনা একটু দেখি। গতকাল ছিল বসন্তের প্রথম দিন, অর্থাৎ 1 ফাল্গুন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ সাধারণত 3টা অনুষ্ঠানের আয়োজন করে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, একটা বাহাদুর শাহ পার্কে এবং আরেকটা উত্তরায় উন্মুক্ত মঞ্চে। গতকাল চারুকলা এবং বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান হতে পারলেও উত্তরার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানটা হতে পারেনি। কেন হতে পারেনি, কারা বাধা দিয়েছে এবং কেন বাধা দিয়েছে, সেই জায়গাটা আমরা একটু দেখব। আমরা অনেকেই হয়তো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটা সম্পর্কে জেনে গেছি, তারপরও আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমরা নিয়ম মেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করেছি, তারা আমাদের অনুমতিও দিয়েছে। আমরা বরাদ্দকৃত ভেন্যুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছি, পুলিশ থেকেও অনুমতি নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়দের বাধার কারণে আজকে সেখানে অনুষ্ঠান করতে পারিনি। এই কথাগুলো বলছিলেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। অথচ কারা বাধা দিয়েছে সেই সংগঠনের নামও তিনি উচ্চারণ করার সাহস পাননি। আমাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যখন কোথাও হামলা করত, তখন ভুক্তভোগী তাদের নাম উচ্চারণ করতে, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পেত, এবং সেটার রিপিটেশন এখন আমরা দেখতে পাচ্ছি। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমকে বলার সাহস পাচ্ছেন না কাদের বাধার কারণে সেই অনুষ্ঠানটা তিনি করতে পারেননি। তিনি বলছেন স্থানীয়দের বাধার কারণে। আসলে বাধা কারা দিয়েছে সেটা আমরা একটু দেখি। মূলত ইমন রহমান ফরহাদ নামের একজনের নেতৃত্বে এই বাধা দেওয়া হয় বলে জানা গেছে, এবং সেটা তিনি স্বীকারও করেছেন। এ প্রসঙ্গে জানতে ইমনকে ফোন করা হলে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তরার ইয়ত
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরার উন্মুক্ত মঞ্চটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই দায়িত্ব দেয়নি, তার মানে তারা নিজেরাই এই দায়িত্বটা সম্ভবত বন্টন করেছেন। তিনি BDNews24.com-কে বলেন, এই উৎসব আয়োজনে উত্তরায় ওনাদের যে প্রতিনিধি তিনি আওয়ামী লীগের দোসর। যাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে তার নাম চাইলে ইমন বলেন ওনার নামটা জানি না। ইমন রহমান ফরহাদ তিনি আওয়ামী লীগের সেই দোসরের নাম জানেন না, যিনি এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি বলে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম না জানলেও তিনি অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছেন, কারণ আওয়ামী লীগের একজন দোসর আছেন এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে, তিনি উত্তরার প্রতিনিধি। তাকে পুলিশিং করার অধিকারটা, তাকে পুলিশিং করার রাইটটা কে দিয়েছে? উনি যদি আওয়ামী লীগের দোসর হয়ে থাকেন, এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি যদি আওয়ামী লীগের দোসর হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার বিরুদ্ধে যদি মামলা থাকে, তাহলে ইমন রহমান ফরহাদ কিংবা তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে কমপ্লেইন করতে পারে, এ ব্যাপারে তথ্য দিতে পারে এবং তারপর পুলিশ সে ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু তারা সেদিকে না গিয়ে তারা অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে আওয়ামী লীগের একজন দোসর যুক্ত আছেন। এই অনুষ্ঠানটা করতে দেয়া হলো না যার নেতৃত্বে, তিনি নিজেই নামটা জানেন না। বাধা দেওয়ার আরেকটা কারণ হিসেবে ইমন দাবি করেন আয়োজকেরা মঞ্চটির সঠিক নাম ব্যানারে ব্যবহার করছে না। তার ভাষ্য, আমরা 5 আগস্টের পর এই মঞ্চটিকে মীর মুগ্ধ মঞ্চ নাম দিয়েছি, কিন্তু বসন্ত উৎসবের লোকজন সব জায়গায় এটিকে উন্মুক্ত মঞ্চ বলে পরিচয় দিচ্ছে। 7 মাস ধরে আমরাই মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি। সিটি কর্পোরেশন থেকে মঞ্চটির নাম কি মীর মুগ্ধ মঞ্চ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছি, একজন কর্মকর্তা এসে জায়গাটা দেখে গেছেন, এটা করা হবে। সিটি কর্পোরেশন থেকে বসন্ত উৎসব কমিটিকে যে অনুমতিপত্র দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উত্তরার 3 নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি সংলগ্ন উন্মুক্ত মঞ্চ বসন্ত উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ সিটি কর্পোরেশন বলছে এটাকে উন্মুক্ত মঞ্চ, কিন্তু সেটা মানতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সমন্বয়, বা আমরা যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি মঞ্চটির কোন দায়িত্বে আছেন জানতে চাইলে এমন বলেন, আমি না, আমরা এখন মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি। সিটি কর্পোরেশন এখন আর এটার দায়িত্বে নেই। সিটি কর্পোরেশন এটাকে মুক্ত মঞ্চ বললেও তারা এটা মানছেন না, কারণ তারা এটা রক্ষণাবেক্ষণ করছেন। যদিও সরকারের পক্ষ থেকে এটা এখনো সিটি কর্পোরেশনের অধীনস্থ, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ইজারা দেওয়া হয়নি, কিন্তু তারা যেহেতু রক্ষণাবেক্ষণ করছেন স্ব উদ্যোগে, নিজেরাই বন্টন করে নিয়েছেন নিজেদের মধ্যে, ফলে এখন এটার দাবিদার তারা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানান ইমন ফাইনালি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফাতিমাকে একাধিকবার ফোন করা হলেও তাদেরকে পাওয়া যায়নি, পাওয়া যাবে না, এটা খুব স্বাভাবিক। এবং এরপর যে জবাবটা আমরা পাবো সেটাও আমরা অনুমান করতে পারি, কারণ আমাদের অনেক পরিচিত জবাব। দেখি, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি, বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখব, তারপর আমরা ব্যবস্থা নেব। এই কথাগুলো আমরা এর আগে শুনেছি। এখন একটা বিষয় পরিষ্কার, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ, উত্তরের গল্পটা আমরা দেখলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসলে কার অধীনে আছে এখন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো অনুমতি দিয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা করা যায় নাই, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চায় নাই, ফলে এই প্রোগ্রামটা করা যায় না। এবং তারা নিজেরাই দাবি করছে অনুষ্ঠানটা তারা বন্ধ করে দিয়েছে। তারা মঞ্চটির নাম পরিবর্তন করেছে, যদিও সিটি কর্পোরেশন আগের নামেই বরাদ্দ দিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে তো এটা নাই বলেই মনে হচ্ছে।
তবে এই সমস্যা আর থাকবে না, এই সমস্যা আর থাকবে না, কারণ আমরা ইতোমধ্যে নিশ্চয়ই জেনেছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হয়েছে এবং সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকেই একজন দায়িত্ব পেয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য কিছুদিন আগেই তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেছেন এবং তারপর তিনি এখন ঢাকা দুটো সিটি কর্পোরেশনের একটার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সেখানে তিনি সেই জায়গার যোগ্য কিনা এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এমনকি মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত জানিয়েছেন যে তিনি আসলে ওই পদের জন্য যোগ্য ব্যক্তি নন। তারপরেও যেহেতু উপদেষ্টার সুপারিশ ছিল তাই শেষ পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন কিছুদিন আগে। ফলে সামনে আর সমস্যা হবে না, কারণ এখন জাতীয় নাগরিক কমিটিকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু আগামীতে আর সেই দায়িত্ব পালন করতে হবে না, কারণ সিটি কর্পোরেশন ইতোমধ্যেই তাদের নিজেদের করায়ত্তে চলে এসছে। ফলে সামনে আমরা আর এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবো না। যে কথা বলছিলাম, হেডলাইনে যেটা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে? এই একটা ঘটনায় তো আমরা দেখতে পেলাম, তাদের অধীনস্থ সিটি কর্পোরেশন তার অনুমতি দিয়েও অনুষ্ঠানটা করাতে পারল না। পুলিশ অনুমতি দিয়েছে, তারা অনুষ্ঠানটা করাতে পারেনি, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা চায়নি। সামনের দিনে এই সংগঠন থেকেই আসলে সিদ্ধান্ত হবে ঢাকার সিটি কর্পোরেশন কীভাবে চলবে। ঢাকার সিটি কর্পোরেশনে আওতাধীন এলাকায় কোনো সংগঠন কোনো অনুষ্ঠান করতে পারবে কি পারবে না, কি হবে কি হবে না, সেটা এখন সেই সংগঠনই নির্ধারণ করে দিতে পারবে, যেহেতু তাদের প্রতিনিধি এখন সিটি কর্পোরেশনের প্রশাসক। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে, নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হয়েছে, আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে? উপমহাদেশের রাজনীতির খোঁজখবর আমরা যারা রাখি তারা নিশ্চয়ই জানি, ডক্টর মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন বলা হতো ভারতের দুটো পাওয়ার সেন্টার, একটা প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিংয়ের অধীনে একটা পাওয়ার সেন্টার এবং আরেকটা পার্টি প্রধান কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর অধীনে আরেকটা, দুটো পাওয়ার সেন্টার তখন কাজ করত এবং তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল। বাংলাদেশেও কি এখন? ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। আজকের টোটালি ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখেছেন যা কিছু শুনলেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।